আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভিডিওটা একটু দেখুন, এরপরে কথা বলতেছি। আসসালামু আলাইকুম দেশবাসী। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ এবং মর্মাহত একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি। আমি কথা বলতে পারতেছি না, অসুস্থ। তারপরেও যদি কিছু না বলি তাহলে আপনারা হয়তো আমাকে সন্দেহ করতে পারেন। তাই আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম। তো বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্র-পত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে এই মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পূর্ণ বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল, যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তার বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা, এবং মা অন্য কোথাও আগে বিয়ে বসছিল। তো বর্তমান যে বাবা আছে মেঘলা, তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। তো সে যখন ঢাকায় চলে গেল আমরা শুনলাম, তখন আমরা কিছু বলি নাই, ঠিক আছে, ঢাকায় তো পড়াশোনা বেশি হয়, তাহলে পড়ুক। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাইছিল না, চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পরো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বুরকা পরো না, অন্য মেয়েরা বুরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ আলাদা ছিল। তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। তো সে এইভাবে কিছুদিন থাকার পরে আমরা ভাবলাম যে হয়তো তাকে আমরা রাখতে পারবো না, কারণ আমরা তাকে কন্ট্রোল করতে পারছি না। হয়তো মেয়েটা অন্য কোথাও গিয়ে যদি কন্ট্রোলে থাকতে পারে, পড়াশোনা করে, তাহলে এটা তার জন্য ভালো। তাই আমরা তার গার্জেনের কাছে বললাম, তার মাকে আমরা বুঝাইয়া বললাম। আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে তার মা যেন তাকে বুঝিয়ে বলে যায় যে হুজুরের কথা মেনে চলবা, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবা, এই কথাগুলো উনি বুঝিয়ে যাবেন। কিন্তু উনি কি করছেন যে ওনার মেয়েকে উনি বলছে যে না, আমি এখানে রাখবো না, নিয়ে চলে যাব। তো আমাদের এখান থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে। হয়তো পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম সিলেটে যেখানে উনি থাকে সেখানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে আহ এখন কিছুদিন আগে আবার আসছে, এসে বলতেছে যে এই দুর্ঘটনা, যে খুব বড় সমস্যা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন সাধারণ মানুষ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। কারণ আপনারা হয়তো জানেন যে অনেকেই, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে, এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে? আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সেই আইন সঠিক অপরাধী যে, তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন। টেস্ট করা হোক যে আসলেই এ বাচ্চা বাবাকে। আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রিকায়, টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাগুলোই বলবো যে আল্লাহ তাআলার বিচারের উপরে
যদি শ্রদ্ধাশীল থাকেন, এই বিশ্বাস করেন, তাহলে আমাকে নিয়ে আর এরকম কাজ করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক অপরাধীকে খুঁজে বের করুন। আমি আপনাদের সামনে আর কথা বলতে পারতেছি না। আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আরো কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, মহিলা মাদ্রাসা বন্ধ করে দাও, মহিলা মাদ্রাসার সমস্ত শিক্ষক বন্ধ করে দাও, মহিলা মাদ্রাসা উৎখাত করে দাও, এটি তো বলবেন। মহিলা মাদ্রাসা বন্ধ করে দিলাম, কি সুশীল নামে, শিক্ষিত নামে অক্ষতরা, বিজ্ঞানী নামে অজ্ঞানরা কি শুরু করছো তোমরা? এখন যদি মহিলা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক বিচ্ছিন্ন একটা ঘটনার কারণে, তাও যাচাই বাছাই না করে, কিন্তু তোমাদের স্কুল কলেজে আর ভার্সিটিতে আলিয়া মাদ্রাসায় প্রতিনিয়ত ধর্ষণ, প্রতিনিয়ত প্রেম প্রীতি, জিনা, ব্যভিচার প্রতিনিয়ত হচ্ছে, এটার ব্যাপারে তোমাদের কোনো কথা নেই কেন? তোমাদের আলিয়া মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটিতে যখন কোনো দর্শন হয়, কোনো সেঞ্চুরি হয়, কোনো অনৈতিক কাজ ধরা খায়, প্রতিনিয়ত ধরা খায়, আমরা দেখি অনৈতিক কাজ হয়, অন্যায় কাজ হয়, তখন কি সমস্ত হুজুরেরা মিছিলে নেমে বলে কি যে মাদ্রাসা এই ভার্সিটি বন্ধ করে দেয় এটা বলে, বা স্কুল বন্ধ করে দেয় এটা বলে? এটা তো বলে না। আমরা বলি যে যে দর্শন করছে, যে অনৈতিক কাজ করছে, তাকে অপসারণ করে দাও, তাকে বের করে দাও, তার বিচার চাই। কিন্তু আমাদের এখানে, হ্যাঁ আমি দর্শনের বিপক্ষে, আমি দর্শনের বিচার হোক এটা আমিও চাই। যে অপরাধী যে অপরাধ করছে তার বিচার হোক এটা আমিও চাই। তাকে অপরাধী সাব্যস্ত হওয়ার পরে তাকে প্রকাশ্যে এনে তাকে শাস্তি দেওয়া হোক, এটা আমার দাবি, সকলের দাবি। আল্লাহর আইন, আল্লাহর বিধান। এই জন্যে মাদ্রাসা বন্ধ করে দেওয়া, এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা বিচ্ছিন্ন এক ঘটনা, যাচাই বাছাই না করে একটা মানুষের নামে অপবাদ দেওয়া হয়েছে। এখন এই হুজুরের ভিডিওটা শুনলেন, দেখলেন, বুঝলেন, সামনে কিছু ভিডিওটা দেখেন, তাহলে যাচাই বাছাই করে, জাস্টিফাই করে দেখেন আসলে অপরাধী কারা। সঠিক অপরাধীকে না ধরে উল্টাপাল্টা মন্তব্য করে যারা বিচার চাইতেছেন, যে সমস্ত বিজ্ঞান নামে অজ্ঞানীরা, যে সমস্ত সুশীল সমাজরা, শিক্ষিত নামে অশিক্ষিতরা, স্কুল কলেজ ভার্সিটির যে সমস্ত শিক্ষিত নামে অশিক্ষিতরা, তারা একটা ঘটনা পাইলেই মাদ্রাসা বন্ধ করে দাও। আর এই মহিলা মাদ্রাসা আমাদের দিন শিক্ষার মাধ্যম, আমাদের মা বোনদেরকে দিন শিক্ষার একটা মাধ্যম হলো মহিলা মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসাগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, দিন শিক্ষা বন্ধ হয়ে যাবে, মহিলারা দিন শিখতে পারবে না। এই সুশীলদের মতো, শিক্ষিত নামে মূর্খদের মতো কলেজ ভার্সিটিতে গিয়া সেখান থেকে বেশ্যা তৈরি হবে, সেখান থেকে, কথাটা আমি বলতে চাই নাই, সেখান থেকে মানে খারাপ লোক তৈরি হবে, সেখান থেকে তসলিমা নাসরিন তৈরি হবে, সেখান থেকে শাহবাগী মেয়ে তৈরি হবে। এই জন্য যারা বলতেছেন মহিলা মাদ্রাসা বন্ধ করে দাও, তাদের চাপার দাঁত ফেলে দেওয়া উচিত। যখন কলেজ ভার্সিটিতে যখন প্রতিনিয়ত হারাম কাজে লিপ্ত থাকে, প্রতিনিয়ত স্বশিক্ষার নামে ব্যবসা চলতে থাকে, এমনও ভার্সিটি আমি জানি, এমনও ভার্সিটির মধ্যে মেয়ে আবাসিক হোটেলগুলোতে রমরমা ব্যবসা চলে, দেহ ব্যবসা চলে। তারা নিজেরা তাদের ইজ্জত বিলিয়া দিয়া টাকা কামাইয়া নিজের লেখাপড়ার খরচ চালায়, বাড়িতে টাকা পাঠায়। ছেলের প্রতি মাসে 30,000 টাকা বাপের থেকে নেয়, আর মেয়ে ভার্সিটিতে পড়ে মেয়ে প্রতি মাসে 30,000 টাকা বাপের দেয়। আমরা তো এই সমস্ত নিয়ে কথা বলি না। এই জন্য সাবধান হয়ে যাও, ইনশাআল্লাহ সাবধান হয়ে যাও।